ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। সংখ্যা মিথ্যে বলে না, শুধু আমাদের ওদের ভাষা বুঝতে জানতে হয়। একটা অদ্ভুত সংকেত, কিছু এলোমেলো সংখ্যা, কিন্তু এই সংখ্যা লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর রহস্যের চাবিকাঠি। অরিন্দম বসু যখন গোয়েন্দা বোধিসত্ত্বর কাছে এলো, তখন সে নিজেই জানত না এই সংকেত তার জীবনের সবচেয়ে বড় সত্যকে উন্মোচন করবে। অপরাধ, প্রতিশোধ আর এক নিখোঁজ ব্যক্তির ফিরে আসার গল্প। সংখ্যার জালে জড়িয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যা সত্য বলবে না বিভ্রান্ত করবে। গোয়েন্দা বোধিসত্ত্বর অফিসটা আমাদের ঠিক একটা ল্যাবরেটরির মতো। টেবিলের উপর ছড়ানো নানান কেস ফাইল, পুরনো নোটবুক আর কফির কাপের পাশে অর্ধেক জ্বলে যাওয়া পাইপ। আমি পিয়াল, ওনার সহকারী হিসাবে ওখানেই বেশিরভাগ সময় কাটাই। আর চঞ্চু, ও হচ্ছে আমাদের প্রযুক্তিবিদ, কিছু পেলেই সেটা নিয়ে বিশ্লেষণ শুরু করে। সেদিন বিকেলে আমরা তিনজন বসেছিলাম, আর তখনই দরজায় একটা টোকা পড়ল। ভেতরে আসুন, বোধিসত্ত্ব গম্ভীর কণ্ঠে বলল। ভেতরে ঢুকলেন একজন মধ্যবয়স্ক লোক, বেশ ধূপধুরস্ত পোশাক, কিন্তু চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি আমাদের সামনের চেয়ারে বসে বললেন, হে, আমি অরিন্দম বসু। আমার একটা সমস্যা হয়েছে, আপনারা যদি সাহায্য করেন। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বলল, বলুন, কি হয়েছে? অরিন্দম বসু এক গ্লাস জল খেয়ে নিয়ে বলতে শুরু করলেন, গত এক সপ্তাহ ধরে আমার বাড়ির সামনে প্রতিদিন রাতের বেলায় চক দিয়ে কিছু সংখ্যা লেখা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো বাচ্চার দুষ্টুমি, কিন্তু ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল যখন আমি খেয়াল করলাম সংখ্যা বদলাচ্ছে। প্রথম দিন ছিল 23:45, পরদিন 02:15, তারপরের দিন 04:00। এটা কি কোনো সংকেত? আমি একটু অবাক হলাম, কিন্তু বোধিসত্ত্বের মুখের ভাব বদলালো না। তিনি শুধুমাত্র বললেন, এগুলো শুধু সংখ্যা নয়, বরং কোনো হিসাব বা পরিকল্পনার অংশ হতে পারে। অরিন্দম বসু একটু নড়ে চড়ে বসলেন। আরেকটা ব্যাপার আছে, তিনি ফিস ফিস করে বললেন, গতকাল রাতে কেউ আমার দরজার তালা খুলতে চেষ্টা করেছে। আমি জেগেছিলাম, শব্দ পেয়ে বাইরে যেতেই দেখি দরজার সামনে আবার চক দিয়ে একটা নতুন সংখ্যা লেখা, 05:30, কিন্তু তখন কাউকে দেখতে পাইনি। আমাদের তিনজনের মুখে এবার কৌতূহলের ছাপ। চঞ্চু বলল, এই সংখ্যাগুলো কি সময় নির্দেশ করছে? কারো পরিকল্পনা? বোধিসত্ত্ব একটু চিন্তা করে বলল, তাহলে আজ রাতে আমরা তোমার বাড়িতে পাহারা দেব, দেখা যাক রহস্যটা কি। রাত তখন প্রায় 11টা। আমরা তিনজন অরিন্দম বসুর বাড়ির সামনে অপেক্ষা করছি। রাস্তা ফাঁকা, হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি আর চঞ্চু একটা অন্ধকার কোণের মধ্যে লুকিয়ে আছি, আর বোধিসত্ত্ব বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। রাত 1টা বেজে গেল, কিন্তু কিছুই ঘটল না। হঠাৎ আমি চোখ কচলে তাকালাম, একটা কালো ছায়া মূর্তি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। আমি চঞ্চুকে ধাক্কা দিয়ে দেখালাম, দেখ ওখানে কে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে এলো, তারপর রাস্তার এক কোণে চক দিয়ে কিছু একটা লিখে দিল। আমি দৌড়ে ধরতে গেলাম, কিন্তু সে নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল। আমি ছুটে গিয়ে দেখি নতুন সংখ্যা লেখা, 07:45। আমি ঘুরে দেখি বোধিসত্ত্ব ইতিমধ্যে সেই সংখ্যার দিকে তাকিয়ে আছেন। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠছে। পেয়াল, তিনি নিচু গলায় বললেন, আমরা একটা বড় কিছুর মধ্যে জড়িয়ে পড়েছি। এই সংখ্যা শুধু সময় নয়, এটা একটা সংকেত। আমার গলা শুকিয়ে গেল। সংকেত? কিসের সংকেত? পরদিন রাত তখন প্রায় 8টা। বোধিসত্ত্বের অফিসের টেবিলের উপর লম্বা একটা কাগজ বিছানো আছে। তাতে চক দিয়ে লেখা সংখ্যাগুলো আমরা নোট করে রেখেছি। 23:45,
02:15 অ্যারো 04:00 অ্যারো 05:30 অ্যারো 07:45। আমি আর চঞ্চু সেটা নিয়ে মাথা চুলকাচ্ছি, আর বোধিসত্ত্ব পাইপে ধোঁয়া টানছেন। চঞ্চু বলল, এগুলো সাধারণ সংখ্যা নয়, নিশ্চয়ই কোনো প্যাটার্ন আছে। আমি হাত গুটিয়ে বললাম, হ্যাঁ, কিন্তু কি প্যাটার্ন? এগুলো সময়ের মতো লাগছে, কিন্তু সময় হলে এরকম এলোমেলো কেন? বোধিসত্ত্ব চোখ সরু করে বললেন, আমাদের ভাবার দরকার নেই, যারা সংকেত দিচ্ছে তাদের চিন্তা ভাবনা বুঝতে হবে। আমি কৌতূহলী হয়ে তাকালাম, মানে সংখ্যা যা বলছে সেটা একরকম, কিন্তু যারা লিখছে তারা কি বোঝাতে চেয়েছে সেটা আলাদা ব্যাপার। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে এক ভরাট গলা শোনা গেল। পিয়ালবাবু, আমি রমাপ্রসাদ সেন বলছি। আপনি আর আপনার গোয়েন্দা সাহেব কি একবার আমার সাথে দেখা করতে পারবেন? আমি বিস্মিত হয়ে বললাম, কেন, আপনি কে? এটা ফোনে বলা যাবে না, শুধু বলবো সংখ্যাগুলো দেখে আমার 15 বছর আগের একটা ঘটনা মনে পড়েছে। আমি বোধিসত্ত্বর দিকে তাকালাম। উনি মৃদু হাসলেন, তারপর বললেন, চলো রমাপ্রসাদ সেনের সঙ্গে দেখা করতে যাই। রমাপ্রসাদ সেনের বাড়ি শহরের এক পুরনো অংশে। ওর সাথে দেখা করতেই উনি একটা নোটবুক বের করলেন, যার পাতাগুলো হলদে হয়ে গেছে। 15 বছর আগে ঠিক একইভাবে চক দিয়ে সংখ্যা লেখা হতো, উনি বললেন। তবে তখন সংখ্যা ছিল আলাদা। আমি তখন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করতাম। তখনও আমরা এই সংকেতের মানে বুঝতে পারিনি, আর ঠিক তারপর পরই 4 জন মানুষ নিখোঁজ হয়ে যায়। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন, নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া গিয়েছিল? রমাপ্রসাদ সেন মাথা নাড়লেন, না, তারা যেন বাতাসে মিলিয়ে গেল। শুধু একটা জিনিস মিলেছিল, তাদের বাড়ির দরজার সামনে চক দিয়ে লেখা কিছু সংখ্যা। চঞ্চু ফিস ফিস করে বলল, তাহলে কি এবারও কেউ নিখোঁজ হবে? আমরা রমাপ্রসাদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরছিলাম। বোধিসত্ত্ব একেবারে চুপচাপ হয়ে গেছেন, ওনার চোখে মুখে চিন্তার ছাপ। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হচ্ছে? উনি ধীর গলায় বললেন, এই সংকেত কেবল সংখ্যা নয়, বরং একটা পরিকল্পনা, আর আমাদের হাতে খুব বেশি সময় নেই। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে আতঙ্কিত একটা কণ্ঠস্বর, পিয়াল বাবু, হ্যাঁ, আমি অরিন্দম বসু বলছি। আমার বাড়ির সামনে আবার সংখ্যা লেখা হয়েছে, কিন্তু এবার শুধু সংখ্যা নয়, সঙ্গে একটা বাক্য। আমি চমকে উঠে বললাম, কি লেখা? অরিন্দম থরথর করে কেঁপে বললেন, এই সংখ্যাগুলো বুঝতে শিখুন, না হলে আপনি পরবর্তী শিকার। আমার মাথার ভেতর কেবলই অরিন্দম বসুর কথাগুলো বাজছিল। সংখ্যাগুলো বুঝতে শিখুন, না হলে আপনি পরবর্তী শিকার। শিকার মানে কি? অরিন্দম বসু কি সত্যি বিপদের মধ্যে আছেন, নাকি কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে? বোধিসত্ত্ব ফোনটা কানে ঠেকিয়ে গম্ভীর গলায় বললেন, মিস্টার বসু, ওই বাক্যটা কি দিয়ে লেখা? অরিন্দম ও প্রান্ত থেকে দ্রুত উত্তর দিলেন, এই সাদা চক দিয়ে যেমন আগের সংখ্যাগুলো লেখা হয়েছিল, কিন্তু লেখার হাত যেন একটু কাঁপা কাঁপা। আমি বুঝতে পারছি না পিয়ালবাবু। বোধিসত্ত্ব ফোন রেখে সোজা চঞ্চুর দিকে তাকালেন। গাড়ি বের করো, আমাদের এখনই অরিন্দমবাবুর বাড়িতে যেতে হবে। আমি আর কিছু না বলে পিছনে পিছনে বেরিয়ে পড়লাম। আমরা যখন ওনার বাড়ির সামনে পৌঁছালাম, তখন রাত প্রায় 11টা। রাস্তার পাশে সেই পরিচিত চকচকে সংখ্যাগুলো এখনো স্পষ্ট, কিন্তু আজকের সংখ্যার নিচে যা লেখা আছে সেটা দেখেই আমার কাঁধে একটা শীতল স্রোত বয়ে গেল। 07:45। সংখ্যাগুলো বুঝতে শিখুন, না হলে আপনি পরবর্তী শিকার। বোধিসত্ত্ব নিচু হয়ে চিহ্নগুলো খুঁটিয়ে দেখল, তারপর ফিসফিস করে বললেন, দেখেছ পিয়ার, সংখ্যা লেখা, হাতের লেখা
একরকম, কিন্তু বাক্য লেখার হাত আলাদা। আমি একটু অবাক হলাম। মানে মানে সংখ্যাগুলো যে লিখেছে সে, আর হুমকি বাক্য যে লিখেছে তারা এক ব্যক্তি নয়। চঞ্চু তখন আমাদের পিছনে দাঁড়িয়ে বলল, এটা কি কোনো ফাঁদ হতে পারে? বোধিসত্ত্ব উঠে দাঁড়িয়ে বলল, হতে পারে, আবার নাও হতে পারে। এক কাজ করি, অরিন্দমবাবুর ঘরটা ভালো করে দেখে আসি। কোনো একজন আমাদের আগে এখানে এসেছে। অরিন্দম বসু আমাদের দরজা খুলে ভেতরে নিয়ে গেলেন। উনি একদম আতঙ্কিত হয়ে আছেন। হ্যাঁ, আপনার বাড়িতে আজ কেউ ঢুকেছিল? চঞ্চু জিজ্ঞাসা করল। অরিন্দম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু রাত 9টা নাগাদ আমার মনে হলো কেউ যেন আমার দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করছিল। আমি দরজা খুলে দেখি কেউ নেই। হ্যাঁ, কিন্তু তারপরই চোখে পড়ল ওই নতুন লেখা। আমরা ঘরটা ভালো করে পরীক্ষা করতে লাগলাম। আমি জানালার কাছে গিয়ে দেখি কার্নিশের এক কোণে কিছু ধুলো পড়ে আছে, আর তার উপরে স্পষ্ট দুটো জুতোর ছাপ। আমার চিৎকার বেরিয়ে এলো, বোধিসত্ত্ব, এখানে কেউ ছিল? বোধিসত্ত্ব এগিয়ে এসে জায়গাটা খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, হ্যাঁ, কেউ জানলা দিয়ে ঢুকেছিল এবং সম্ভবত খুব বেশি সময় এখানে কাটায়নি। প্রশ্ন হচ্ছে সে কি খুঁজছিল। চঞ্চু বলল, এই ঘরে কি এমন কিছু আছে যা চুরি যেতে পারে? অরিন্দম মাথা নেড়ে বললেন, না, অন্তত আমি জানি না। আমি তাকিয়ে দেখলাম অরিন্দম বসুর বুকশেলফটা বেশ বড় আর পরিপাটি, কিন্তু একটা জায়গায় হালকা ধুলো জমেছে। সেখানে বইগুলো একটুও নড়েনি, অথচ ঠিক পাশের তাকের বইগুলো দেখে মনে হচ্ছে ওগুলো একটু আগেই কেউ নাড়াচাড়া করেছে। আমি একটা বই টেনে বের করতেই দেখি পাতার ফাঁকে আটকে আছে একটা পুরনো হলুদ রঙের কাগজ। এটা কি? আমি ফিসফিস করে বললাম। বোধিসত্ত্ব সেটা নিয়ে খুলে দেখলেন, আর মুহূর্তেই ওনার চোখ জোড়া কুঁচকে গেল। কাগজে কিছু লেখা ছিল। 11/5/2010 প্রথম সংখ্যা লেখা হলো, রাত 12:30। অপেক্ষা করি। আমার গলা শুকিয়ে গেল। 11 মে 2010, 15 বছর আগে রমাপ্রসাদ সেন যে ঘটনার কথা বলছিলেন, সেটা কি এই? বোধিসত্ত্ব মাথা নেড়ে বললেন, সম্ভবত, আর যদি তাই হয় তাহলে আমরা একটা পুরনো চক্রান্তের খুব কাছাকাছি চলে এসেছি। ঠিক তখনই দরজার বাইরে জোরে একটা শব্দ হলো। চঞ্চু দৌড়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। কেউ আমাদের শুনে ফেলেছে, একজন ছায়ামূর্তি দৌড়ে পালাচ্ছে। বোধিসত্ত্ব চঞ্চুকে বললেন, তাড়াতাড়ি গিয়ে ওকে ধরো। চঞ্চু তীব্র গতিতে ছুটে বেরিয়ে গেল, কিন্তু বাইরের অন্ধকারে সেই লোক কোন গলির ভিতর ঢুকে গেল সেটা বোঝা গেল না। হরিন্দম বসু আতঙ্কিত গলায় বললেন, এর মানে কি? বোধিসত্ত্ব গম্ভীর গলায় বললেন, এর মানে হলো আমরা শুধু সংখ্যা নিয়ে খেলছি না, আমরা এমন কিছুতে হাত দিয়েছি যা কেউ আমাদের জানতে দিতে চায় না। আমি শ্বাস ফেললাম। রাতের বাতাস যেন একটু বেশি ঠান্ডা লাগতে শুরু করেছে। আমাদের চারপাশে যেন একটা অদৃশ্য ভয় ঘুরে বেড়াচ্ছিল। হরিন্দম বসুর বাড়ির সামনে লেখা সংখ্যাগুলো, জানালার ধুলোয় কারো জুতোর ছাপ, আর সেই পুরনো হলুদ কাগজে লেখা 11/5/2010 প্রথম সংখ্যা লেখা হলো, সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হয়ে উঠল। বোধিসত্ত্ব কাগজটা হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। আমি ওনার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম উনি কিছু একটা বের করতে চেষ্টা করছেন। হঠাৎ উনি বললেন, চলো রমাপ্রসাদ সেনের কাছে যাই, ওনার কাছ থেকে 2010 সালে সেই ঘটনার বিশদ জানতে হবে। রমাপ্রসাদ সেনের বাড়িতে পৌঁছতেই উনি একটা পুরনো নথির ফাইল বের করলেন। ফাইলটা হাতে নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, এই যে, এটা 2010 সালের সেই কেস। আমি তখন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলাম, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। আমি ফাইলের ভিতর এক গাদা কাগজ দেখতে পেলাম, কিছু ছবি, কিছু রিপোর্ট, সব মিলিয়ে বেশ ভারী তথ্য। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন, সংখ্যাগুলো তখন কোথায় পাওয়া গেছিল? রমাপ্রসাদ গম্ভীর গলায় বললেন, 4জন মানুষের বাড়ির দরজার সামনে, তারপর তারা সবাই নিখোঁজ হয়ে যায়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কাগজগুলো উল্টে দেখতে লাগলাম। এক জায়গায় সেই নিখোঁজ ব্যক্তিদের নামগুলো লেখা ছিল। 1
শৈলেন দত্ত, ৪৫ বছর, ব্যাংক ম্যানেজার। ২ তপন ঘোষ, ৩৮ বছর, প্রাইভেট কোম্পানির কর্মী। ৩ মৃণাল সেন, ৫২ বছর, অবসরপ্রাপ্ত শিক্ষক। ৪ রবি গুপ্তা, ২৯ বছর, ফটোগ্রাফার। আমি ফিস ফিস করে বললাম, এরা সবাই কোথায় গেল? রমাপ্রসাদ মাথা নাড়লেন। তা কেউ জানে না। পুলিশ অনেক খুঁজেও কোনো সূত্র পায়নি, এমনকি এদের মধ্যে কোনো যোগসূত্রও পাওয়া যায়নি। একমাত্র মিল ছিল দরজার সামনে সংখ্যা আর একটাই শব্দ, সংকেত। আমার বুকের ভিতর ধক করে উঠল। সংকেত? তাহলে কি আমাদের সামনের সংখ্যাগুলো সেই একই ব্যাপার ইঙ্গিত করছে? বোধিসত্ত্ব হাতের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন। হঠাৎ উনি একটা কাগজ ধরে থমকে গেলেন। বিয়াল, এ দেখো। আমি উঁকি মেরে দেখলাম সেটি ছিল পুলিশের রিপোর্ট, যেখানে বলা হয়েছিল তদন্ত চলাকালীন সময়ে পাওয়া একটি সন্দেহজনক ফোন নাম্বার। ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে কারোর সাথে সংশ্লিষ্ট ছিল। নম্বরটি হল 9836745281, কাল্পনিক। আমার ভেতরটা শিউরে উঠল। এই সংখ্যাগুলো আমি কোথায় যেন দেখেছি। চঞ্চু চিৎকার করে উঠল, এই সংখ্যাগুলো তো সেই তালিকার সঙ্গে মিলে যাচ্ছে। আমরা একে অপরের দিকে তাকালাম। যদি এই ফোন নম্বরটি সেই নিখোঁজদের সাথে কোনোভাবে যুক্ত হয়, তাহলে এটা কি আবার ফিরে এসেছে নতুন কোনো বিপদের সংকেত হয়ে? বোধিসত্ত্ব চাপা গলায় বললেন, এ নম্বরটি এখনো সক্রিয় কিনা সেটা জানা দরকার। রমাপ্রসাদ সেন দীর্ঘশ্বাস ফেললেন। এই কেসের আর একটা অদ্ভুত ব্যাপার ছিল। 4 জনের নিখোঁজ হওয়ার মাত্র 2 দিন আগে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা করে তোলা হয়েছিল, কিন্তু কে তুলেছিল বা কোথায় গেল সেই টাকা, সেটা আর জানা যায়নি। আমার মাথা চক্কর দিতে লাগলো। মানে কেউ কি জোর করে তাতে দিয়ে টাকা তুলে নিয়েছিল? বোধিসত্ত্ব ভাব লেশহীন গলায় বললেন, হতে পারে। আবার তারা স্বেচ্ছায় তুলেছে, এমনও হতে পারে। আমাদের এখন জানা দরকার এই ঘটনাগুলোর মধ্যে সত্যি কোনো সংযোগ আছে কিনা। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠে স্ক্রিনের দিকে তাকালাম। নাম্বার অজানা। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে ফোন ধরলাম। হ্যালো। ও প্রান্ত থেকে কেউ নিঃশ্বাস ফেলল। তারপর একটা শীতল কণ্ঠ শুনতে পেলাম। সংখ্যাগুলো বোঝার চেষ্টা করো না, সময় শেষ হয়ে আসছে পিয়ালবাবু। আমার রক্ত হিম হয়ে গেল। গলায় যেন শব্দ আটকে গেছে। আমি কিছু বলার আগেই ওপাশ থেকে লাইন কেটে দেওয়া হলো। বোধিসত্ত্ব আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হলো পিয়াল, মুখটা এমন ফ্যাকাশ হয়ে গেল কেন? আমি গলাটা পরিষ্কার করে বললাম, একজন ফোন করে বলল সংখ্যা বোঝার চেষ্টা না করতে, আর বলল সময় শেষ হয়ে আসছে। চঞ্চু রেগে গিয়ে বলল, ধুর, নম্বরটা কি দেখেছিস? কল ব্যাক করলে কি হয়? আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। অজানা নম্বর লেখা দেখাচ্ছে, কোনো নাম্বার নেই। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বললেন, কারো কাছে এই কেসের ব্যাপারে আমাদের অনুসন্ধানের খবর পৌঁছে গেছে, আর সে আমাদের সাবধান করার চেষ্টা করছে অথবা ভয় দেখাচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে রমাপ্রসাদ বাবুর বাড়ির দারোয়ান ছুটে এলো। হ্যাঁ বাবু, একবার বাইরে আসুন। আপনি দেখতে চাইছিলেন তো ওই সংখ্যা লেখা নিয়ে? হ্যাঁ, নতুন কিছু পাওয়া গেছে। আমরা ছুটে বেরিয়ে এলাম। বাইরে গেটের পাশের দেয়ালে চক দিয়ে নতুন করে কিছু লেখা হয়েছে, 12:30। আমাদের সবার মুখ শুকিয়ে গেল। অরিন্দম বসু আতঙ্কিত কণ্ঠে বললেন, 12:30? এটা কি সময় নাকি? বোধিসত্ত্ব এক দৃষ্টিতে সংখ্যার দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিচু হয়ে জায়গাটা ভালো করে পরীক্ষা করলেন। হাতের লেখাটা একদম আগের সংখ্যাগুলোর মতোই। মানে লেখক সেই ব্যক্তি যে অরিন্দম বাবুর বাড়ির সামনে সংখ্যা লিখেছিল। চঞ্চু হতভম্ব হয়ে বলল, কিন্তু মানেটা কি? রাত 12:30 কিছু একটা ঘটবে?
বোধিসত্ত্ব গভীর চিন্তায় ডুবে গেলেন। আমি বললাম, স্যার, আগের সেই কাগজেও 11 মে 2010 ঠিক এই সময়েরই উল্লেখ ছিল। তাহলে কি ওই রাতেই কিছু হয়েছিল? বোধিসত্ত্ব একদম শান্ত স্বরে বললেন, আমাদের সময় নষ্ট করা যাবে না। আমরা যদি 12টা 30-এর আগে আসল সত্যটা না পাই, তাহলে হয়তো আরও কিছু ঘটবে। আমি ফোন বের করে গুগলে সেই পুরনো ফোন নাম্বারটা সার্চ করলাম। 9836745281 কাল্পনিক একটা ওয়েবসাইটে নাম্বার পাওয়া গেল। আমি উত্তেজিত হয়ে বললাম, এই নম্বর একসময় কারো নামে রেজিস্টার ছিল। বোধিসত্ত্ব দ্রুত আমার পাশে এসে স্ক্রিনের দিকে তাকালেন। দেখি নামটা কি? স্ক্রিনে ভেসে উঠল নাম অশোক মৈত্র, ঠিকানা 36B বালিগঞ্জ প্লেস, কলকাতা। বোধিসত্ত্ব একটু হাসলেন। চলো এখনই অশোক মৈত্রের বাড়িতে যাওয়া যাক। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যখন 36B বালিগঞ্জ প্লেসের সামনে পৌঁছালাম তখন রাত 10:30। বাড়িটা বেশ পুরনো, চারপাশের বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি দরজায় কড়া নাড়লাম। ভিতর থেকে কারো খসখসে গলা শোনা গেল। আমরা গোয়েন্দা বোধিসত্ত্ব, আপনি কি অশোক মৈত্র? একটু অপেক্ষার পর দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আমাদের দেখে কিছুটা অবাক হয়ে গেলেন। হ্যাঁ, আমি অশোক মৈত্র। আপনারা এখানে কেন? বোধিসত্ত্ব একটু এগিয়ে বললেন, আমরা কিছু পুরনো সংখ্যা লেখা রহস্যের তদন্ত করছি। আপনার পুরনো ফোন নম্বরের সাথে সেই ঘটনাগুলোর একটা যোগসূত্র পাওয়া গেছে। লোকটা আমাদের কথায় চমকে উঠলেন। ফোন নম্বর? আমি তো অনেক বছর আগে বন্ধ করে দিয়েছি। আমরা তাকিয়ে থাকলাম। বোধিসত্ত্ব বললেন, আমরা জানতে চাই 2010 সালে আপনি কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? লোকটা হঠাৎ কাঁপতে কাঁপতে পিছনে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। ওটা ওটা আমার নম্বর ছিল ঠিকই, কিন্তু সেই বছর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম, কি ঘটনা? অশোক মিত্র চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। তারপর বললেন, একদিন হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো। একজন বলল, এই সংখ্যাগুলো বোঝার চেষ্টা করো না। তারপর আমার জীবন একেবারে বদলে গেল। আমি পালিয়ে বেড়াতে শুরু করলাম। কারণ আমি নিজে সেই সংখ্যা লেখার পিছনে মানুষদের একজন ছিলাম। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বোধিসত্ত্ব ধীরে ধীরে বললেন, মানে আপনি সংখ্যাগুলো লিখতেন? অশোক মিত্র হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, না, আমি লিখিনি। আমি শুধু জানতাম কারা লিখেছে। আমরা সবাই থমকে গেলাম। কে লিখত? তাদের নাম বলতে পারবেন? অশোক মিত্র চুপ করে রইলেন। বাইরে বাতাস বয়ে যাচ্ছিল, একটা গা ছমছমে পরিবেশ। তখনই দরজার বাইরে টক টক শব্দ হলো। আমি দরজার দিকে তাকিয়ে গলা শুকিয়ে ফেললাম। কে এসেছে এই গভীর রাতে? আমরা সবাই থমকে গেলাম। অশোক মৈত্র আতঙ্কিত মুখে দরজার দিকে তাকিয়ে রইলেন। বাইরে কেউ আবারও টক টক শব্দ করল। বোধিসত্ত্ব ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার ফুটো দিয়ে তাকালেন। আমি আর চুঞ্চু একে অপরের দিকে উদ্বিগ্ন চোখে তাকালাম। বোধিসত্ত্ব একটু থেমে দরজাটা খুললেন। একটা কালো ছায়া মূর্তি দ্রুত ভিতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে দিল। আমি চমকে উঠে পিছিয়ে গেলাম। অশোক মৈত্র হতভম্ব হয়ে মাটিতে বসে পড়লেন। কালো রেনকোট পরা লোকটা ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। মুখ দেখা যাচ্ছিল না। কোটের পকেট থেকে একটা চিরকুট বের করে বোধিসত্ত্বর হাতে ধরিয়ে দিল। বোধিসত্ত্ব সেটার দিকে তাকালেন। তারপর ঠান্ডা গলায় বললেন, এই সংকেতের মানে কি? আমি আর চঞ্চু চিরকুটটার দিকে উঁকি মারলাম। সেখানে মাত্র 3টি সংখ্যা লেখা ছিল, 3-6-9। আমার মাথার ভিতর দিয়ে হাওয়া বয়ে গেল। এটার মানে কি? কালো রেনকোট পরা লোকটা মৃদু হাসল। তারপর বলল, এই সময় কমেছে। সন্ধান করো 3টে নামের, 3টি মৃত্যু এবং 3টি ভুল। বলে সে দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে গেল। আমি দৌড়ে বাইরে এলাম, কিন্তু লোকটার কোনো চিহ্ন ছিল না, যেন বাতাসের মতো মিলিয়ে গেল। বোধিসত্ত্ব চিরকুটটা হাতে নিয়ে বললেন,
পেয়াল, মনে আছে অশোকবাবু কিছু বলেছিলেন 2010 সালের সেই ঘটনার কথা? আমাদের সেই 3জন নিখোঁজ ব্যক্তির তথ্য আরো ভালোভাবে খুঁজতে হবে। অশোক মৈত্র কাপা গলায় বললেন, এ 3জন নয়, 4জন নিখোঁজ হয়েছিল। বোধিসত্ত্ব বললেন, তা ঠিক, কিন্তু এর সংকেতে 3জনের কথাই বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে 3জনের বিশেষ কোনো যোগসূত্র আছে। আমি দ্রুত মোবাইলে রামপ্রসাদ বাবুকে ফোন করলাম। তিনি রিসিভ করতেই বললাম, স্যার, ওই 4জন নিখোঁজের মধ্যে কারোর সম্পর্কে কি কোনো অদ্ভুত তথ্য ছিল? ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর তিনি বললেন, হ্যাঁ, 3জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছিল, কিন্তু 4র্থ জনের ক্ষেত্রে কিছুই হয়নি। আমি তাকিয়ে বোধিসত্ত্বকে কথাটা বললাম। তিনি ঠান্ডা গলায় বললেন, তাহলে 3জনই সংখ্যার রহস্যের মূল চরিত্র। এখন আমাদের জানতে হবে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল। রমপ্রসাদ বাবু আমাদের থানায় ডাকলেন। আমরা পৌঁছাতেই তিনি আমাদের হাতে একটা পুরনো নথির ফাইল দিলেন। আমি সেটার পাতা উল্টাতে লাগলাম। প্রথম পাতায় 3জনের নাম জলজল করছিল। 1 শৈলেন দত্ত, 2 তপন ঘোষ, 3 মৃণাল সেন। এদের ছবির নিচে একটা ছোট্ট বাক্য লেখা ছিল, 3টি ছায়া, 3টি সংখ্যা, 3টি প্রেতাত্মা। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চঞ্চু হঠাৎ বলে উঠল, এরা কি মারা গেছে? রমপ্রসাদ ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আমরা কখনোই তাদের দেহ খুঁজে পাইনি, কিন্তু কিছু সূত্র বলছে তারা এক রাতে শহর ছাড়ার চেষ্টা করেছিল, তারপর তারা কোথাও হারিয়ে যায়। বোধিসত্ত্ব ফাইলের শেষ পাতাটা উল্টালেন। সেখানে একটা হাতের লেখা নোট পাওয়া গেল। গণনার শেষে সত্য উদ্ঘটিত হবে, সংখ্যা মেলালেই জানবে আমরা কোথায় লুকিয়ে আছি। বোধিসত্ত্ব চাপা স্বরে বললেন, এর মানে ওরা নিজেরাই কোনো সংকেত রেখে গেছে? হ্যাঁ, আমি অবাক হয়ে বললাম, মানে এই সংখ্যা ওরা নিজেরাই লিখেছিল? বোধিসত্ত্ব বললেন, হয়তো, কিন্তু তার মানে কি? কেন তারা এই সংকেত রেখে গেল? ঠিক তখনই থানার বাইরে একটা গাড়ি এসে থামল। কেউ গাড়ি থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছিল। হ্যাঁ, আমার নাম মধুসূদন সরকার, আমি জানি 12টা 30-এর মধ্যে কি করতে চলেছে। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বললেন, বলুন, কি জানেন? মধুসূদন গভীর শ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন, এই 3জন শৈলেন, তপন, মৃণাল একসঙ্গে একটা ভয়ঙ্কর অপরাধ করেছিল। সেই অপরাধের সাক্ষী ছিল একজন। সেই মানুষটাই রাত 12টা 30-এর মধ্যে প্রতিশোধ দিতে আসছে। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? তারা কি কাউকে খুন করেছিল? মধুসূদন মাথা নিচু করে বললেন, হ্যাঁ, 11 মে 2010 সালে এক বৃদ্ধ লোককে তারা খুন করেছিল। তার নাম ছিল... সে একটু থামল, তারপর বলল, অশোক মৈত্র। আমরা সবাই চমকে উঠলাম। কিন্তু কিন্তু সে তো বেঁচে আছে, আমি হতভম্ব হয়ে বললাম। মধুসূদন বিষণ্ণ হাসলেন, তুমি কি নিশ্চিত? আমরা সবাই থমকে গেলাম। আমার মাথায় চক্কর দিয়ে উঠল। আমি এক দৃষ্টিতে বোধিসত্ত্বর দিকে তাকালাম। তিনি গম্ভীর মুখে অশোক মৈত্রের ছবির দিকে তাকিয়ে আছেন। আমাদের আবার তার বাড়িতে যেতে হবে, বোধিসত্ত্ব বললেন। রাত 11টা 45। আমরা আবার 36B বালিগঞ্জ প্লেসে পৌঁছালাম। দরজায় কড়া নাড়তেই ভিতরের থেকে একটা কর্কশ গলা এলো, এ কে? আমি দ্রুত বললাম, আমরা গোয়েন্দা বোধিসত্ত্ব, দয়া করে দরজা খুলুন। একটু অপেক্ষার পর দরজাটা খুলল। অশোক মৈত্র আমাদের দিকে তাকিয়েছিলেন। বোধিসত্ত্ব ধীরে ধীরে বললেন, আপনার আসল নাম অশোক মৈত্র নয়, তাই তো? লোকটা চুপ করে থাকল। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বললেন, আমরা জানি অশোক মৈত্র 2010 সালে খুন হয়েছিলেন। আপনি কে? লোকটা এবার হাসল। তাহলে বুঝিয়ে ফেলেছেন। হ্যাঁ, আমি অশোক মৈত্র নই, আমি তার ছেলে অমিত মৈত্র। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তাহলে? আমি হতভম্ব হয়ে বললাম। অমিত গভীর গলায় বলল, 3জন খুনি আমার বাবাকে খুন করেছিল,
আজ রাত 12:30 তাদের বিচার হবে। চঞ্চু আতঙ্কিত কণ্ঠে বলল, কি বলতে চাইছিস? অমিত মৈত্র চোখ বন্ধ করে বলল, আমি তাদের একে একে ডেকেছি। আজ রাত 12:30 তারা আসবে এবং সত্য উদ্ঘাটিত হবে। আমাদের হাতে বেশি সময় নেই। বোধিসত্ত্ব দ্রুত বললেন, আমাদের এখনই যেতে হবে। যদি ওদের সত্যিই ডেকে আনা হয়ে থাকে তাহলে তারা বিপদে পড়তে পারে। আমরা দ্রুত গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়ির ভিতরে বসে বোধিসত্ত্ব চুপচাপ বাইরে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার, আপনি কি কিছু আন্দাজ করেছেন? তিনি ধীরে বললেন, এই পুরো রহস্যের মূলেই ছিল প্রতিশোধ এবং সংখ্যা। এখন আমরা শেষ খেলায় পৌঁছে গেছি। রাত তখন 12:20। আমরা পৌঁছলাম সেই জায়গায় যেখানে 2010 সালে সেই ঘটনাটা ঘটেছিল। এক পরিত্যক্ত পোড়ো বাড়ি। আমার গলা শুকিয়ে এলো। বললাম, আমরা কি দেরি করে ফেললাম? বোধিসত্ত্ব বললেন, আমাদের ভেতরে ঢুকতেই হবে। আমরা দরজার কাছে গিয়ে থামলাম। ভিতর থেকে কারো ফিসফেশনে ভেসে আসছে, 12:30 বাজলেই সব শেষ হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন ঠিক 12:28 এসে দাঁড়িয়েছে। আমি, চঞ্চু আর বোধিসত্ত্ব দাঁড়িয়ে আছি পুরো বাড়ির সামনে। ঘড়ির কাঁটা 12:30 দিকে এগোচ্ছে। বাড়ির ভিতর থেকে ফিসফিসান শোনা যাচ্ছে, 12:30 বাজলেই সব শেষ হবে সব। আমি আর চঞ্চু মুখ চাওয়াচাই করলাম। বোধিসত্ত্ব দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললেন। ভিতরে ঢুকে বুক কেঁপে উঠল। কয়েকটা কুয়াশাচ্ছন্ন লণ্ঠনের আলোয় দেখা গেল 3জন লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। শৈলেন দত্ত, তপন ঘোষ আর মৃণাল সেন। আর সামনে দাঁড়িয়ে আছে অমিত মৈত্র। তার হাতে একটা ছোট রিভলভার। চোখের ভিতরে জ্বলছে প্রতিশোধের আগুন। 12:30 বাজলেই আমি বাবার খুনের বদলা নেব। বোধিসত্ত্ব শান্ত গলায় বললেন, তুমি নিশ্চিত যে ওরাই তোমার বাবাকে খুন করেছিল? অমিত চিৎকার করে বলল, হ্যাঁ, আমার বাবা অশোক মিত্রকে খুন করেছিল এরা। তারপর তারা টাকার আত্মসাৎ করে পালিয়ে যায়। আমি আর চঞ্চু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। বোধিসত্ত্ব ধীরে ধীরে একটা কাগজ বের করলেন। তাতে কিছু সংখ্যা লেখা। সংখ্যা কখনো মিথ্যা বলে না অমিত। তুমি কি জানো এই 369 মানে কি? অমিত থমকে গেল। এই সংখ্যাগুলো এসেছে প্রতারণার হিসাব থেকে। শৈলেন, তপন আর মৃণাল, এরা 3জন মিলে 3 বছর পর পর একই ধরনের প্রতারণা করত। 2010, 2013, 2016 3বার। আর 2019-এ অশোক মিত্র হঠাৎ উধাও হয়ে যান। অমিত হতবাক হয়ে গেল। কিন্তু আমার বাবা তো খুন হয়েছিলেন। বোধিসত্ত্ব একটু হাসলেন। সেটাই মজার ব্যাপার। অশোক মিত্র খুন হননি, তিনি গা ঢাকা দিয়েছিলেন। আমরা সবাই চমকে উঠলাম। কি? তাহলে তিনি কোথায়? বোধিসত্ত্ব বললেন, হ্যাঁ, আমি নিশ্চিত হয়েছি তিনি এখনো বেঁচে আছেন। ঠিক তখনই দরজার বাইরে একটা গাড়ি এসে থামল। আমরা তাকিয়ে আছি। একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে এলেন। আমি আর চঞ্চু চমকে উঠলাম। আপনি আপনি তো আগেও আমাদের সঙ্গে দেখা করেছিলেন। আপনি আসলে অশোক মিত্র? অমিত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখ মুখ কেমন যেন শূন্য হয়ে গেছে। অশোক মিত্র শান্ত গলায় বললেন, তুমি প্রতিশোধ নিতে চাইছিলে, তাই না? কিন্তু প্রতিশোধের আগুনে সব কিছু পুড়ে যায়। আমি নিজেই ফিরে এসেছি এ সত্য বলার জন্য। অমিত নিঃশব্দে মাটিতে বসে পড়ল। রিভলভার হাত থেকে পড়ে গেল। বোধিসত্ত্ব ধীরে বললেন, সত্যের জন্য প্রতিশোধের দরকার নেই অমিত। সংখ্যা সবসময় সত্য বলে, যদি আমরা তাকে সঠিকভাবে পড়তে পারি। আমি বললাম, কিন্তু একটা কথা বুঝলাম না বোধিসত্ত্বদা। সংখ্যা তো অরিন্দম বসুর বাড়ির দেয়ালে লেখা হচ্ছিল, ওর সঙ্গে এসবের কি সম্পর্ক? বোধিসত্ত্ব মৃদু হাসলেন। অরিন্দম বসুর বাড়িটাই ছিল এই প্রতারকদের পুরনো আস্তানা। শৈলেন দত্ত এখানেই লুকিয়েছিল। ভয় দেখিয়ে অরিন্দমকে বাড়ি থেকে সরাতে চেয়েছিল।
অরিন্দম এগিয়ে এসে বলল, হে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু এখন বুঝতে পারলাম সবই ছিল একটা খেলা। অতিসত্ত্ব বললেন, সংখ্যা সত্য বলে অরিন্দম, কিন্তু ভয় পেলে আমরা তাকে ভুল বুঝতে পারি। শৈলেন, তপন আর মৃণালকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তারা নিজ নিজ অপরাধ স্বীকার করল। অশোক মিত্র আবার দেশে ফিরে এলেন, কিন্তু সব ছেড়ে পাহাড়ি গ্রামে চলে গেলেন। অমিত তার বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। অরিন্দম তার বাড়িতে নিরাপদে ফিরে গেল আর আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানালো। আর বোধিসত্ত্ব, তিনি শুধু হাসলেন আর একটা নতুন কেসের দিকে মন দিলেন। আমার মনে একটা কথাই বাজল, সংখ্যা সবসময় সত্য বলে, শুধু আমাদের তাকে বুঝতে জানতে হয়। আমি তখন ভাবতেই পারিনি একটা সাধারণ স্কুলের পুনর্মিলনী থেকে এরকম এক রহস্যের শুরু হতে পারে, যেখানে সংখ্যা শুধু সংখ্যা নয়, মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে কাউকে। এমন নয় যে আমি খুব নিয়ম করে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতাম, কিন্তু নরসিংহ বিদ্যা মন্দিরের 50 বছর পূর্তি, এই একটা কারণেই মনে হলো একবার দেখা করে আসি। অনেক বছর পর, রোদ ঝলমলে দিন, আমি স্কুলে ঢুকেই দেখলাম চারদিকে ব্যানার, বেলুন আর সেই চির চেনা মাঠটা, যেটা এখন অনেক ছোট মনে হচ্ছে। রেজিস্ট্রেশন টেবিলে নাম লিখে ঢুকতেই দেখি একটা মুখ, অনিন্দ্য সরকার। সাদা কোট, রোদ চশমা, ফোনে ব্যস্ত। আমাদের স্কুলের স্টার ছিল। অনেকের চোখে ঈশ্বর, আবার অনেকের চোখে অসুখ সারক। আমার কাছে সব সময় মনে হতো ও নিজেকে একটু বেশি গুরুত্ব দিত। পাশ থেকে এক গলা এলো, হে পেয়ার, চিনলি? আমি ঘুরে দেখি সৌরভ মুখার্জি। হেসে হেসে বলল, হে অরিন্দ তো বদলায়নি একটু। আমি একটু হেসে বললাম, তোরও খুব একটা বদল দেখছি না। আবার স্কুলে এসে সবাই একটু আধটু ভদ্র হয়ে যায়, বুঝলি? আমরা দুজনে মাঠের এক পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে দেখছিলাম কে কে আসছে। হঠাৎ চোখ পড়ল একটা টেবিলের পাশে রাখা পুরনো ম্যাগাজিনের কপিতে। নাম ছিল অঙ্ক ও অদ্ভুতুরে। কৌতূহলবশত একটা তুলে নিলাম। ভিতরের একটা পাতায় দেখা গেল হাতে লেখা এই সংখ্যাগুলো 13, 21, 34। নিচে লেখা, ভুলে গেলে চলবে না, আমি কিন্তু গুনে রাখছি। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু একটা বয়ে গেল। অনুষ্ঠান চলতে থাকলেও আমি একবার পুরনো বিল্ডিংটার দিকে হাঁটলাম। ওইখানে আমার অনেক স্মৃতি, অনেক না বলা কথা জমেছিল। হঠাৎ দেখলাম ত্রিনা দে আর রিমি সেন পুরনো ক্লাসরুমে ঢুকছে। ত্রিনা বলল, এই ঘরে তো অনিন্দ প্রথম নাটক করেছিল, মনে আছে? রিমু একটু হেসে বলল, তুই ছিলি তার ফোনটা, চোখে চোখে তাকিয়ে সব বলতিস। ওরা হেসে ফেলল, কিন্তু ত্রিনার মুখে কোথায় যেন চাপা কিছু লুকানো ছিল। হয়তো পুরনো কিছু রয়ে গেছে ওর ভিতরে। আমি আবার ফিরে এলাম স্কুলের মাঠে। এক কোণে দেখলাম অরিন্দম লাহা স্যার দাঁড়িয়ে আছেন, চোখে চশমা, মুখে গম্ভীরতা। আমি ওনাকে নমস্কার করতে উনি এক পাশে তাকিয়ে বললেন, দেখলি সংখ্যাও স্মৃতি ধরে রাখে। আমি চমকে বললাম, স্যার আপনি কিভাবে জানলেন আমি? কে কি দেখছে সেটা বুঝতে শেখো পিয়াল। অঙ্ক কখনো কখনো ইতিহাস হয়ে দাঁড়ায়, কিন্তু হিসেব ঠিক থাকে, মুছে যায় না। এই বলেই উনি চলে গেলেন। আমি আবার ফিরে তাকালাম সেই সংখ্যার দিকে, 13, 21, 34। এটা আমি কোথাও যেন দেখেছি আগে। হঠাৎ মনে হলো এ তো একা বুঝবো না। আমার দরকার বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়কে, মানে বোধিদাকে।
ওর ফোন নাম্বার এখনো আমার কন্ট্যাক্টে সেভ আছে, বধিদা। আমি একটুও সময় না নিয়ে ফোন করলাম। হ্যালো, বধিদা, পিয়াল বলছি। একটা অদ্ভুত জিনিস দেখলাম স্কুল রিইউনিয়নে। পুরনো ম্যাগাজিনে কিছু সংখ্যা লেখা, 13, 21, 34, আর নিচে লেখা ভুলে গেলে চলবে না। আমি কিন্তু শুনে রাখছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর বুদ্ধিদা বলল, পেয়াল, এ শুধু সংখ্যা নয়, এটা একটা হিসেব, এবং যার হাতে এই হিসেব সে কিছুতেই বলতে চায় না। আমি আসছি। স্কুলের পুরনো ভবনের করিডোরে দাঁড়িয়ে কেউ একটা টেক্সট টাইপ করছে। তার আঙুলে কাটা দাগ, আর ফোনের স্ক্রিনে লেখা নেক্সট 05। সে বলে ওঠে, গণনা তো এখনো শেষ হয়নি। সকাল গড়িয়ে দুপুর। স্কুলের প্রাক্তনী সম্মেলনের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে। তবু একটা অদ্ভুত অস্বস্তি আমার বুকের মধ্যে যেন জমে আছে, যেন কেউ কোথায় বসে সব দেখছে, সব হিসাব রাখছে। আমি হঠাৎ তাকালাম দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমাদের বধিদা। হলুদ পাঞ্জাবি, চোখে পাতলা চশমা, হাতে এক কালো মলাটের নোট বই। তার চোখ আমাকে দেখে থামল। আমার মধ্যে যতগুলো প্রশ্ন জমেছিল এক ঝলকে মনে হলো ও সব বুঝে ফেলেছে। আমি ওকে নিয়ে পুরনো বিল্ডিং এর দিকে হাঁটতে শুরু করলাম। তুমি এখনো বদলাওনি, তাই না? আমি বললাম হেসে। বোধিসত্ত্বদা হালকা মাথা নাড়ল। বদলে যাওয়া আর নষ্ট হয়ে যাওয়া এক জিনিস নয়। বদলেছি, কিন্তু সংযত হয়েছি। সংখ্যাটা কোথায় দেখলি? আমি ব্যাগ থেকে সেই ম্যাগাজিনটা বের করে দিলাম। বধিদা খুঁটিয়ে দেখল। চোখে তার চিন্তার রেখা। 13, 21, 34, এ তো ফিবোনাচি ধারার সংখ্যা। কিন্তু এখানে লিখেছে ভুলে গেলে চলবে না, আমি কিন্তু গুনে রাখছি। কার উদ্দেশ্যে? আমি বললাম, জানি না। ম্যাগাজিনটা পুরনো, সম্ভবত 2007 বা 2008 সালের স্কুল ম্যাগাজিন। বধিদা ধীরে ধীরে বলে উঠল, তাহলে ঘটনা আরো গভীরে প্রথিত। স্কুলের এই ভবন কবে থেকে বন্ধ? 10 বছর তো হবেই। ওই ঘটনার পরই ভবনটা পুরো সিল করে দেওয়া হয়েছিল। কোন ঘটনা? ওর প্রশ্নে থেমে গেলাম। আমি মাথা নিচু করে বললাম, একটা ছাত্রের মৃত্যু হয়েছিল। নাম ছিল সায়ন। সবাই বলেছিল আত্মহত্যা, কিন্তু ঠিক কেন বা কিভাবে সেটা কেউ বলতে পারেনি। বধিদা বলল, স্মৃতি অনেক সময় চোখে ধরা দেয় না, কিন্তু মনে থাকে। এই গল্পটা চোখে দেখা নয়, মনে দেখা। আমরা ভবনের ভিতরে ঢুকলাম। মেঝেতে ধুলো জমে, কিন্তু কারা যেন পায়ের ছাপ রেখে গেছে, একেবারে তাজা। এখানে কেউ এসেছে? বোধিসত্ত্বদা ফিসফিস করে বলল, কিভাবে বুঝলে? পায়ের ছাপ দেখে। এবং কৌতূহলের কারণ, ছাপগুলো এক জায়গা থেকে শুরু নয়, বরং মাঝপথ থেকে শুরু হয়েছে। একটা পুরনো ক্লাসরুমের জানলা খুলে আমরা ভেতরে ঢুকলাম। ভাঙা বেঞ্চ, জং ধরা টেবিল। টেবিলের উপর একটা চক দিয়ে লেখা দেখা গেল, 0 থেকে 5, আর মাত্র 4টে। বধিদা সেই লেখাটার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এর মানে কি? তুমি বলেছিলে নেক্সট 05 লেখা ছিল এক জায়গায়, তাই তো? আমি মাথা নাড়লাম। তাহলে 0 থেকে গুনেছে কেউ। 1, 2, 3, 4, এখন 5 আসছে, মানে 5 জন টার্গেট। কারা সেটা বের করতে হবে। আমি বললাম, তাহলে অনিন্দ? ও কি এই গণনার একজন? বধিতা চুপ করে রইল। তারপর গম্ভীর গলা বলল, গণনা কখনো ভুল হয় না, কিন্তু মানুষ ভুল করে। আমার ভয় হচ্ছে এই ভুলটা
এবার খুব বড় হতে চলেছে। স্কুলের সেকেন্ড ফ্লোরের পুরনো সায়েন্স ল্যাব, জানলার ধারে একটা অন্ধকার মোড়া ঘর। একজন দাঁড়িয়ে আছে, তার আঙুলে একটা কাটা দাগ, হাতে মোবাইল, স্ক্রিনে লেখা নেক্সট অনি। সে ফিসফিস করে বলল, চোখে দেখা যায় না অনেক কিছু, কিন্তু মনে জমে থাকে। আজ সেই হিসেব মেটানোর দিন। আমি আর বোধিদা পুরনো ভবনের করিডোরে দাঁড়িয়ে আছি। দেয়ালে হাত রেখে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় তাকিয়েছিল সোজা সামনের দিকে, একেবারে নিরিবিলি ক্লাসরুমের দরজার দিকে। চুপচাপ দাঁড়িয়ে, যেন বাতাসের মধ্যে কিছু শোনার চেষ্টা করছে। এই ভবনে সেই ছেলেটা সায়ন মারা গিয়েছিল? ওর প্রশ্নটা ঠান্ডা ছিল, কিন্তু স্পষ্ট। আমি আস্তে বললাম, হ্যাঁ, এই সায়েন্স ল্যাবে। বলা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলেনি। তারপরেই ভবন বন্ধ হয়ে যায়। ও মাথা নাড়ল, যেন একটা পাজল মেলার চেষ্টা করছে। পেয়াল, সংখ্যাগুলো কিভাবে এসেছিল মনে পড়ছে? আমি বললাম, ম্যাগাজিনে প্রথম 13, 21, 34, তারপর ভবনের দেওয়ালে 0 থেকে 5, তারপর তুমি নিজেই দেখলে ফোনে লেখা নেক্সট অনি। বোধিদা এক টানা নোট নিচ্ছিল। হঠাৎ চঞ্চু ফোন করলো। ও বলল, হ্যাঁ দাদা, অনিন্দ সরকারের ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। আর একটা স্টোরি ছিল যা এখন ডিলিটেড। আমি বললাম, স্টোরিতে কি ছিল? হ্যাঁ, একটা ছবি, পুরনো স্কুলের ম্যাগাজিনে সংখ্যা লেখা পাতাটা, আর ক্যাপশন, আবার সেই পুরনো খেলা শুরু হয়েছে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু একটা নেমে গেল। বোধিদা বলল, সে বুঝেছিল কিন্তু গুরুত্ব দেয়নি, সেটা ওর ভুল। অনিন্দ সরকার, উচ্চতা প্রায় 6 ফুট, ধপধপে ফর্সা গায়ের রং, কাঁধ ঠেলা চুল, মুখে ট্রিম করা দাড়ি। মুখের রেখাগুলো স্পষ্ট, কিন্তু অভিব্যক্তি বরাবরই একটা নিরাসক্ত আত্মবিশ্বাসে মোড়া। চোখের দিকে তাকালে বোঝা যায় লোকটা অনেক কিছু দেখে এসেছে এবং আরো কিছু গোপন রেখেছে। সেই অনিন্দ এখন স্কুলের লাইব্রেরি ঘরে একা বসে, হাতে ধরা একটা অ্যালবাম, ভেতরে পুরনো ছবি। হঠাৎ একটা পাতার পিছনে চোখ আটকে গেল। ছবির পিছনে লেখা ছিল, তুই তো গুনেই রাখিস সব, তাই না অনি? নিচে 3, 1, 4, 1, 5, 9। অনিন্দ চুপ করে রইল, তার ঠোঁটের কোণে হালকা হাসি। পাই, এবার তুই গুনছিস আমাকে? সে ফোনটা অন করে ভিডিও রেকর্ড মোডে বলে, এই যদি শেষবার হয় তাহলে হিসেবটাও শেষ হওয়া দরকার। বোধিদা হিসেব শুরু করে। আমরা তখন স্কুলের খোলা মঞ্চে দাঁড়িয়ে। অনুষ্ঠান শেষ, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। বোধিদা একটা সাদা বোর্ডে 3টে সংখ্যা লিখল, 13, 21, 34। তার নিচে লিখল 0, 1, 2, 3, 4, 5। পাশে সেই পাইয়ের সূত্র 3.14159। বোধিদা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ফিবোনাচ্চি ধারার পর এলো পাই, বৃত্তের পরিধির সূত্র। গণনার জ্যামিতি একসঙ্গে মেশানো। খুনি অঙ্ক জানে, কিন্তু এর চেয়েও বেশি সে জানে কার বুকে কতটা ক্ষত জমে আছে। আমি প্রশ্ন করলাম, তাহলে এখন কি করব? বোধিদা কপাল ছুঁয়ে বলল, অনিন্দুর সঙ্গে দেখা করতে হবে, কিন্তু তাড়াতাড়ি। আমি চাই ওকে জিজ্ঞাসা করি, তুই ঠিক কি গুণে রাখছিলি? অন্ধকার নাচছে। পুরনো স্কুল ভবনের পিছন দিকে একটা ঝোপের ধারে একটি রক্তাক্ত চামচিকা পড়ে আছে। একটা হাত সাদা শার্টের হাত ছেঁড়া, রক্তে ভেজা। বেঞ্চের নিচে পড়ে আছে সেই অ্যালবাম।
আর পাশে রাখা অনিন্দ সরকারের ফোন। স্ক্রিনের শেষ ভিডিওটা হাফ রেকর্ডেড অবস্থায় দাঁড়িয়ে আছে। সেখানে অনিন্দ বলেছিল, হিসেবটা এবার পূরণ করতে হবে, নয়তো। ভিডিও কাঁপতে কাঁপতে থেমে যায়। আমি জানতাম কিছু একটা হবে, কিন্তু এইভাবে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। সেই সন্ধে হালকা বাতাস বইছিল স্কুল মাঠে। প্যান্ডেল খুলে ফেলা হচ্ছিল, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছিল। আমি আর বধিদা তখনও মঞ্চের পিছনে দাঁড়িয়ে। ঠিক তখনই ত্রিনাদে ছুটে এলো, সাদা শাড়ি, সোনালি পার, মুখটা মৃতের মতো ফ্যাকাশে। ও, অনিন্দ, অনিন্দ কোথাও নেই যেন। মানে? আমি এগিয়ে গেলাম। ওর ফোনে একটা ভিডিও এসেছে, কারা যেন বলছে রক্ত। আমি দেখতে পারিনি পুরোটা, প্লে করতেই বন্ধ হয়ে গেল। বধিদা আমাদের দুজনের দিকে তাকালো। তার চোখে তখন এমন এক শীতল আগুন যেটা আমি আগে কখনো দেখিনি। পুরনো ভবনের পিছনে একটা ঘন ঝোপ ছিল। আমরা তাড়াতাড়ি সেখানে পৌঁছালাম। আর তখনই অনিন্দর মৃতদেহটা পড়ে আছে, একপাশে কাত হয়ে, সাদা শার্ট রক্তে রাঙা, গলায় মোটা কাটা দাগ। হাতে ধরা মোবাইলটা একপাশে পড়ে আছে, স্ক্রিনে ফ্রোজেন ভিডিও। পাশে পড়ে আছে সেই অ্যালবামটা, মুখ ফাঁকা, চোখের দিকটা ছিঁড়ে গেছে। আমি যেন ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্কুল জীবনের সেই অহংকারী সহপাঠী, যে নিজের কেরিয়ার আর স্টাইল নিয়ে গর্ব করত, সে আজ মাটিতে পড়ে আছে। চোখ দুটো অর্ধেক খোলা, ঠোঁটে জমাট বাঁধা রক্ত। চঞ্চু পরে ভিডিওটা উদ্ধার করলো। ভিডিওতে অনিন্দ বলছে, তুই যে বলেছিলি না তোর সংখ্যা শেষ হবে না। আমিও বলি, তুই যা গুনিস এবার আমিও গুনে রাখবো। তারপর হঠাৎ একটা আওয়াজ, কেউ ফিসফিস করে বলছে, ভাই শেষ হয় না অনি, যাদের তুই ভুলে গেছিস তাদের সংখ্যা শেষ হয় না। তারপর একটা থাবা, ক্যামেরা ঝাঁকুনি এবং অন্ধকার। পুলিশ এলো, সবাইকে সরিয়ে রাখা হলো। বদিদা মাথা নিচু করে খুব ধীরে হাঁটছিল, যেন প্রতিটা ঘাসের ডগা পড়ছিল তার নজরে। ওর গায়ে কোনো আচমকা প্রতিরোধের চিহ্ন নেই? ও বলল, মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে অনিন্দ জানতো কি হতে চলেছে। সে বাঁচার চেষ্টা করেনি, বরং সে প্রায় স্বেচ্ছায় দণ্ড নিয়েছে। তাহলে এটা আত্মহত্যা? বদিদা থামল। না পিয়াল, ওর গলায় কাটার গভীরতা বলছে এটা কেউ করেছে। কিন্তু আশ্চর্য হলো, ওর চোখে ভয় নেই, বরং একটা শান্তি। আমি চুপ করে গেলাম। বদিদা এক হাত তুলে বলল, এটা প্রতিহিংসা নয়, এটা পুনরুদ্ধার। যে হারিয়ে গেছে সে ফিরেছে, আর ফিরেই হিসেব চাইছে। ঘটনার 2 ঘন্টা পরে স্কুলের সদর দরজার পাশের নোটিশ বোর্ডে একটা পোস্ট ইট নোট পাওয়া যায়। তাতে লেখা 13, 21, 34, 55। নিচে লেখা নেক্সট শো। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে পড়ে নিলাম, নেক্সট শো, সৌরভ মুখার্জি, আমার আরেক ক্লাসমেট, বড়সড় এক্সপোর্ট বিজনেসের মালিক, সব সময় হাসি খুশি, কিন্তু ভিতরে কেমন যেন অসৎ ভদ্রলোক, এর গন্ধ পেতাম আমি। বদিদার পাশে দাঁড়িয়ে বলল, পরবর্তী শিকার তৈরি। এবং এই সংখ্যার প্যাটার্ন এখন আর শুধু অঙ্ক নয়, এটা কারা বেঁচে থাকবে আর কারা যাবে তার সংকেত। আমি জানতাম না
কার মুখের দিকে তাকাবো, কার উপর বিশ্বাস করব? একজন সহপাঠীর মৃত্যু হয়েছে, রক্তাক্ত, নৃশংস, অথচ সেই মৃত্যুর মধ্যে এক অদ্ভুত শান্তি। কেউ যেন পূর্ব পরিকল্পনা করি একটা একটা করে দাগ কাটছে পুরনো পাতায়। আর এবার সৌরভ মুখার্জি। সৌরভ ছিল আমাদের ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলে। হালকা গমরঙা গায়ের রং, ঘাড়ে হালকা কুঁজ, চওড়া কপাল, আর সব সময় মুখে একরকম রোমান্টিক হাসি। কথাবার্তায় সাবলীল, ব্যবসা নিয়ে সব সময় ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে চমৎকার ম্যানিপুলেটিভ। ও এখন বড়সড় ব্যবসায়ী, মুম্বাই কলকাতা মিলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। ঘটনার একদিন পর আমি, চঞ্চু আর বদিদা গিয়ে পৌঁছালাম সৌরভের গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। তার বাড়ি ঢোকার মুখেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম। দরজার পাশে ঝুলছে এক ছোট্ট হ্যান্ডমেড পোস্টার। পুরনো বন্ধুরা সব মনে রাখে, তাই না? চঞ্চু ফিসফিস করে বলল, এই দেখলি, ওই লাইনটার মতো কিছু না কিছু আমরা আগেও দেখেছি। বদিদা কিছু না বলে চোখ বন্ধ করলো, যেন লাইনটা গিলে নিচ্ছে। সৌরভ আমাদের দেখে হাসল। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় নিজে এসেছেন? এবার বুঝলাম ঘটনা কতদূর গড়িয়েছে। বদিদা বলল, তোর স্টাইল আছে সৌরভ, কিন্তু অনিন্দর মৃত্যু নিয়ে তুই কি জানিস সেটা শুনতে এসেছি, না হলে অনেক কিছু না বোঝা থেকে যাবে। সৌরভ একটু থেমে বলল, আসলে তোরা ভাবছিস সেটা খুন, কিন্তু জানিস অনিন্দ শেষ 1 বছর ছিল চূড়ান্ত বিষণ্ণ। ইনস্টাগ্রামে হাসির ছবি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই সায়নের মৃত্যু ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি চমকে বললাম, কিন্তু তুই তো সবসময় বলতি ওর সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল। সৌরভ মাথা নিচু করে বলল, ভালো থাকার ভান করতাম ফেয়ার, কারণ ওর সঙ্গে পেরে উঠতাম না। সব সময় আমাকে ব্লেম ট্যাগ বানিয়ে রাখত। সায়নের ঘটনার পর তো আমাকেই সন্দেহ করেছিল। বদিদা এবার সরাসরি প্রশ্ন ছুড়ল, তুই সায়নের মৃত্যুর দিন কোথায় ছিলি? সৌরভ ঘাড় ঘুরিয়ে বলল, আমি ছিলাম বাসায় জ্বর নিয়ে। তবে ওই দিন রাতে অনিন্দ আমাকে একটা ভয়ঙ্কর মেসেজ পাঠায়। আমি জানি তোরা সবাই মিলে কি করেছিলি, এই হিসেব আমি রাখছি। চঞ্চু তখন অনিন্দর ফোনের মেটাডেটা ঘেটে বের করলো। মৃত্যুর 1 ঘন্টা আগে সৌরভের ফোনে এসেছিল এই মেসেজ, নেক্সট ইউ। সৌরভ হতভম্ব, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বদিদা ধীরে ধীরে এগিয়ে এলো ওর সামনে। তুই সায়নের মৃত্যুর কথা জানিস কে কে জড়িত ছিল, কিন্তু ভুলে গেছিস সংখ্যা শুধু হিসেব রাখে না, সেটাও বলে দেয় কে কতটা চেপে রাখতে পারে। বদিদা এবার দেয়ালের দিকে তাকালো। সেখানে একটা ছবি, ক্লাস 10-এর গ্রুপ ফটো। সায়ন, অনিন্দ, সৌরভ, রিমি, তৃণা, হারামি। বদিদা আঙুল রাখলো সায়নের মুখের দিকে। হিসেব শুরু হয়েছিল এখান থেকে। সেদিন সন্ধে বদিদা আর আমি ফেরার পথে স্কুলের সামনে এসে দেখি লোহার গেটের ভিতর দিয়ে কেউ একটা খাম রেখে গেছে। ভেতরে একটা সাদা কাগজে লেখা 5589, নিচে কালি ছড়িয়ে লেখা নেক্সট তৃণা। আমি স্তব্ধ হয়ে গেলাম। তৃণা দে, যে সায়নের খুব কাছের বন্ধু ছিল, যার চোখে ছিল একটা চাপা অপরাধবোধ। বদিদা নিচু গলায় বলল, এই খুনির হাত শক্তিশালী নয়, কিন্তু মাথা ঠান্ডা। ও জানে কে কোথায় কতটা দাগ রেখে এসেছে, আর হিসেব করতে করতে ও এগোচ্ছে। এবার তার পরের কিস্তি তৃণা। তৃণা দে। আমার স্কুল জীবনের স্মৃতিতে ওর নাম মানে হঠাৎ থমকে যাওয়ার সময়। যতবার দেখা হয়েছে মনে হয়েছে ওর ভিতর জমে আছে কিছু, কথার আড়ালে মুখ লুকানো একরাশ ব্যথা। এবার
সেই তৃণার নাম লেখা এক চিরকুট এসেছে, নির্বাক অঙ্কের নিচে ছাপা একটা হিসেবের পাতায়। নেক্সট তৃণা। আমি আর বোধিদা দুজনে মিলে ঠিক করলাম এবার ওর সঙ্গে কথা বলতেই হবে, কারণ সংখ্যা বলছে সে পরবর্তী টার্গেট। আর আমরা জানি খুনি সময় মতো নিজের হিসেব মেটাতে ভুল করে না। তৃণার বাড়ি ছিল ঢাকুরিয়া লেকে, ছোট এক ফ্ল্যাট। ভেতরে ঢুকলেই বইয়ের গন্ধ, দেয়ালে সাদা কাপড়ে বাঁধানো কিছু স্কেচ আর একটা বড় বাঁধানো ফটো সায়নের। ও দরজা খুলে দাঁড়ালো আমাদের সামনে। সাদা কালো প্রিন্টেড কুর্তি, চোখে স্পষ্ট ঘুমহীনতা আর চুল অগোছালো, কিন্তু মুখের মধ্যে একটা তীক্ষ্ণ স্পষ্টতা, যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত একটা উত্তর দিতে। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, এইরকম একজনকে আমার দরকার ছিল। বোধিদা বলল, হ্যাঁ আমাদেরও, কারণ তুই এখন খুনির পরবর্তী সংখ্যা, তুই জানিস তাই তো? তৃণা চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি শুধু জানি সায়ন মরেনি, ওকে মারা হয়েছে। তৃণার গলা কাঁপছিল, কিন্তু চোখ দুটো স্থির। সায়ন ছিল আমাদের স্কুলের সবচেয়ে প্রতিভাবান ছেলে, কিন্তু ওর বিরুদ্ধে একদিন মিথ্যে অভিযোগ ওঠে, প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারের প্রশ্নপত্র আগে দেখে ফেলার। আর সেটা এনেছিল অনিন্দ্য আমাকে ফাঁসাতে। আমি বললাম, তুই কেন? তৃণা নিচু গলায় বলল, কারণ আমি তখন ওর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলাম। অঙ্কের অলিম্পিয়াড, স্টেজ পারফরমেন্স, সবাই বলছিল এবার তৃণা অনিন্দর চেয়ে এগিয়ে। ও সায়নকে দিয়ে আমার নামে একটা পোস্টার বানিয়ে নেয়, তাতে একটা গাণিতিক সূত্র ছিল, পাই মাইনাস পাই ইকুয়াল টু তুমি শূন্য। আমি চমকে উঠলাম। চঞ্চুর বলা ভিডিওর শেষ লাইনে যে কথা ছিল, পাই শেষ হয় না অনি, তাহলে সূত্রটা শুধু সংখ্যা নয়, সম্মানের খেলা ছিল। বোধিদা বলল, তাহলে তুই জানিস সায়ন নিজে হাতে কিছু করেনি? তৃণা মাথা নাড়ল। ও শুধু বলেছিল সে সত্যিটা জানে, কিন্তু পরদিন সকালে ওকে পাওয়া গেল স্কুলের ল্যাবরেটরিতে মৃত। ও আত্মহত্যা করেছিল কিনা আজও জানি না, কিন্তু আমি জানতাম ও যেটা করছিল সেটা আমাদের সবাইকে রক্ষা করার জন্য। আর ওর মৃত্যুর পর আমি চুপ করে গেছিলাম, কারণ ওর চিঠি আমি তো হারিয়ে ফেলেছিলাম। আমিও দোষী। ও হঠাৎ বলে উঠল, বোধিদা, আমি জানি আমি পরবর্তী টার্গেট, তবে যদি এটাই আমার শাস্তি হয়, আমার কিছু করার নেই, আমি মাথা নিচু করে নেব। বোধিদা চুপ করে রইল, তারপর বলল, তুই নিজেকে বাঁচাতে পারবি না, কিন্তু সত্যিকে বাঁচাতে পারিস। সায়নের মৃত্যুর সন্ধ্যায় তুই কোথায় ছিলি? তৃণা বলল, ওই দিন সন্ধ্যায় আমি সায়নের সঙ্গে ছিলাম। ও আমায় বলেছিল তুই চলে যা, আমি এবার শেষ হিসেব করব। বোধিদা তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে খুনি শুধু শাস্তি দিচ্ছে না, সে চাইছে সবাই সেই পুরনো সত্যটা স্বীকার করুক। সেই রাতে তৃণার ব্যালকনিতে একটা কাগজ উড়ে এসে পড়ে। হাতে তুলে দেখে 89, 144, নিচে লেখা নেক্সট রিমি, আর পিছনে একটা আঁকা স্কেচ, একজন মেয়ের মুখ, তৃণার নিজের মুখ, কিন্তু চোখ দুটো আঁকা একেবারে সায়নের চোখ দিয়ে। আর নিচে লেখা, তুই তো শুধু নিজেকে বাঁচালি, আমাকে নয়। রিমি সেন, যে সব সময় পেছনের বেঞ্চে বসত, ভোলা ভালা মুখ, শান্ত স্বভাব, তবু ওর হাসির ভিতর এক ধরনের স্থায়ী নিষ্প্রভতা ছিল, যেন ভাঙা গানের মতো,
একটাই লাইন বারবার বাজে। আজ ত্রিনার ব্যালকনিতে পড়ে থাকা কাগজে লেখা ছিল, নেক্সট রিমি, আর পিছনে একটা স্কেচ, যার মুখ ত্রিনার, চোখ সায়নের। বদিদার গলায় সেই চেনা গাম্ভীর্য। এ হত্যাকারী শুধু শাস্তি দিচ্ছে না, সে চায় অস্বীকার যেন মুখ ফুঁড়ে বেরিয়ে আসে, চোখে না বলা কান্নাগুলো যেন চিৎকার করে রূপ নেয়। রিমি এখন সল্টলেকে থাকে, একটা প্রাইভেট স্কুলে পড়ায়। সাদামাটা জীবন, সেই ভোলা ভোলা ভাবটা এখনো আছে, তবে চোখে একটা অন্যরকম ফাঁকা তাকান, যেটা বোঝায় অনেক কিছু কবর দেওয়া হয়েছে চুপ করে। দরজা খুলে রিমি আমাদের দেখে থমকে গেল। পিয়াল, বোধিসত্ত্বদা, ত্রিনা কিছু বলেছে? আমি বললাম, হ্যাঁ, আর তোর নাম এসেছে। সে কোনো চমক দেখালো না, শুধু একবার চোখ বন্ধ করলো, তারপর বলল, চা খাবে? চা খেতে খেতে রিমি হঠাৎ বলে উঠল, সায়নের মৃত্যুটা যেমনভাবে হয়েছে তেমনটা হবার কথা ছিল না। বৌদিদা কিছু না বলে শুধু তাকিয়ে রইল। রিমি বলল, অনিন্দ, সৌরভ, ত্রিনা, এরা সকলে নিজের মতো করে ওকে ঠেলে দিচ্ছিল, কিন্তু আমি তো কিছুই করিনি, তাই না? সে নিজেই উত্তর দিল, কিন্তু আমি ছিলাম ওর সবচেয়ে কাছের বন্ধু, ও আমাকে ভরসা করত, আর আমি চুপ ছিলাম। যখন দরকার ছিল আমি মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। হ্যাঁ। আমি বললাম, রিমি, ও কি কিছু বলেছিল শেষ দিনে? রিমি মাথা নিচু করে বলল, সায়ন আমায় একটা খাম দিতে চেয়েছিল, বলেছিল, রিমি, এই চিঠিটা বাঁচিয়ে রাখিস। আমি ওর উপর রাগ করে সেটা নিতে চাইনি। চোখে তার জল চলে আসলো। আমি ভাবতাম আমি নির্দোষ, কিন্তু এখন বুঝি চুপ থাকাটাও অপরাধ। বদিদা এবার ওকে অনুরোধ করলো, তুই যদি সে খামটা এখনো কোথাও পেয়ে থাকিস, দয়া করে দে। রিমি উঠে চলে গেল ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে ফিরল একটা পুরনো টিনের বাক্স হাতে। তার ভেতর কাপড়, পুরনো রেজাল্ট, একটা পেন ড্রাইভ, আর একটা বাদামি খাম। মোটা কাগজে হাতে লেখা, যদি আমি না থাকি তাহলে এটা পৌঁছাক বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের হাতে, সায়ন। বদিদা সেটা সিল খোলার আগে বলল, সায়ন জানতো একদিন সত্য ফিরবে, তাই সে সেই সত্য পাঠিয়েছে সময়ের খামে করে। চিঠির অংশবিশেষ, আমার নামের পাশে সবসময় একটা ভুল লেগে আছে। আমি জানি আমি নিঃসঙ্গ হব। অনিন্দ আমায় অপমান করেছে, সৌরভ আমার নামে পোস্টার ছেপেছে, থিনা নিরুত্তর থেকেছে, কিন্তু রিমি, তুই তো আমায় ভালো বলতিস, তুইও চলে গেলি। আমি এখন হিসেব রাখছি, সংখ্যা আমার ভাষা, প্রতিটা অপমানের জন্য একটা গাণিতিক বিন্যাস রেখে যাচ্ছি। যদি কিছু হয়ে যায়, আমি চাই যারা চুপ থেকেছে তারাও একদিন বলুক, হ্যাঁ, আমি ভুল করেছিলাম। রিমির টেবিলের উপর সেই খাম, তার পাশে মোবাইল পড়ে আছে, আর স্ক্রিনে একটা SMS ভেসে উঠছে, 144-233, নেক্সট চঞ্চু। আমি স্তব্ধ হয়ে গেলাম। চঞ্চু, আমার বন্ধু, আমার ছায়া, সে তো এই সব ঘটনার ভিতরে ছিলই না। তবে কেন? বদিতার চোখ বন্ধ করল, ধীরে বলল, এ হত্যাকারী ভুল করে না চঞ্চু, তুই এবার নিজের পুরনো অঙ্ক খুলে দেখ। চঞ্চু SMS
স্ক্রিনে ভেসে ওঠা সংখ্যাগুলোর নিচে ওর নামটা দেখে আমি কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। 144, 233। নেক্সট চঞ্চু, আমার এতদিনের সঙ্গী, সব ঘটনায় আমাদের সঙ্গে থাকা, যে কিনা গোটা গল্পে এতদিন ছিল একজন বাহ্যিক পর্যবেক্ষক, সে হঠাৎ গল্পের কেন্দ্রে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম বদিদার মুখ, চোখে না রাগ না বিস্ময়, শুধু একরকম আত্মমনোযোগ, যেমনটা ও রাখে একজোটা চোখের দিকে চেয়ে বলার আগে, তুই ভুল বলছিস। আমরা সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম চঞ্চুর বাড়ি। চঞ্চু দরজা খুলল, চোখে ক্লান্তি আর ঠোঁটে চিরচেনা একটা অস্বস্তির হাসি। তোমরা জানতেই এসেছো, তাই না? বদিদা কোনো ভনিতা না করে সোজা বলল, তুই আমাকে একটা কথা বল, তুই সায়নকে চিনতিস কেমন করে? চঞ্চু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বলল, সায়ন ছিল আমার দাদা। ও আমার আপন দাদা ছিল না। ওর মা আমার বাবার প্রথম স্ত্রী। ওরা আলাদা হয়ে যাওয়ার পরে ও অন্য শহরে ছিল, কিন্তু মাধ্যমিকের পরে ফিরে আসে কলকাতায়, আর 1 বছর আমাদের সঙ্গে থাকে। আমার মুখে কথা নেই, এই তথ্য আমি কখনো জানতাম না। চঞ্চু ধীরে ধীরে বলল, সায়ন মেধাবী ছিল, কিন্তু ভীষণ আবেগপ্রবণ। ওর গায়ে যেন একটা ছায়া ছিল সবসময়। আর স্কুলে ভর্তি হওয়ার পর খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছিল এইখানে সবকিছু অঙ্ক নয়, কিছু কিছু জিনিস যোগফলের বাইরে চলে যায়। চঞ্চু চোখ নামিয়ে বলল, সায়ন আমার থেকে বড় হলেও একটা সময়ে আমাদের বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু ও কখনো পুরোই খুলে বলতো না সব কিছু। শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করতো, হ্যাঁ চঞ্চু, আমি যদি একদিন হারিয়ে যাই, তুই আমার সংখ্যা মনে রাখবি? আমি আর থাকতে না পেরে বললাম, তাহলে তুই এতদিন কিছু বললি না কেন? চঞ্চু বলল, কারণ না আমি ওর মৃত্যুর দিন বাড়িতে ছিলাম না। এই ফিরে এসে দেখি মা কাঁদছে, বাবা চুপচাপ, আর ওর ঘরে পড়ে আছে একটা কাগজ, যাতে লেখা, সত্য যারা লুকায় তারা একদিন গুণে মরে। আমি পুড়িয়ে ফেলি। ভেবেছিলাম এসব আবেগ, কিন্তু আজ বুঝছি আমি শুধু আমার দাদাকে হারাইনি, তার শেষ কথাও আমি মুছে ফেলেছিলাম। চঞ্চুর পুরনো জিনিস ঘাটতে গিয়ে একটা পুরনো ডায়েরির ভাঁজে আমরা পেলাম সায়নের হাতে লেখা লুকানো আরেকটি চিঠি। হয়তো চঞ্চু জানতো না সেটা আছে। চঞ্চু, তুই যদি এটা কখনো পড়িস, জানিস আমি তোকে দোষ দিচ্ছি না। তুই ছোট ছিলি, তোর বোঝার কথা না। আমি চাই তুই জানিস, সবাই ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল যদি কেউ স্বীকার না করে, তবে সংখ্যাগুলো আর থামে না। আমি চলে যাব, কিন্তু আমি হিসেব রেখে যাব, আর সেই হিসেব খুঁজে পাবে একদিন তোরই মতো কেউ, যে সংখ্যা বোঝে কিন্তু অনুভব করে। চিঠির নিচে লেখা 13, 21, 34, 55, 89, 144, 233 এবং শেষ লাইন, নেক্সট আমার বন্ধু, যার মুখে সব সময় হাসি আর চোখে গোপন মুখোশ, রিমি। আমি হতভম্ব। চঞ্চুর পরে নাম লেখা ছিল রিমির, তাহলে ওই চিঠিতে যে নেক্সট রিমি এসেছিল সেটা আসলে সায়নের ছেড়ে যাওয়া প্যাটার্নের অংশ। কিন্তু তাহলে SMS আমরা যা দেখছিলাম সেটা খুনি পাঠাচ্ছে না, বরং কেউ হয়তো সায়নের সংখ্যার ধারাটাই অনুসরণ করছে। বদিদা তখন চুপচাপ ডায়েরি বন্ধ করে বলল, চঞ্চু, তোর মুখে একটা সত্য বেরিয়ে এলো এবং তুই ভুল স্বীকার করেছিস, তাই তুই এখন বাঁচবি। আমি তাকিয়ে রইলাম। বদিদা আবার বলল,
এই হত্যাকারী শুধুই শাস্তি দিতে খুন করে না, সে খুন করে যখন দেখে কেউ সত্যকে অস্বীকার করে যাচ্ছে। সঞ্জু নিজে ভুল মেনে নেওয়ায় এবার সে বেঁচে যাবে। কিন্তু আমি তখন একটা জিনিস নিয়ে ভাবছি, রিমি তো ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে ফেলেছে। তাহলে এবার পরবর্তী লক্ষ্য কে? বদিদা হঠাৎ উঠে দাঁড়ালো। তার ঠোঁটে সেই গম্ভীরতার ছাপ, চোখে একরকম কড়া স্থিরতা। বেয়াল, এবার হিসেব আমাকে শুরু করতে হবে। খুনি শুধু আমাদের সামনে নেই, সে হয়তো ঠিক আমাদের ভিতরেই আড়ালে দাঁড়িয়ে দেখছে। রিমি আমাদের কথা বলেছিল আগেই। বলেছিল সায়নের মৃত্যুর আগের দিন সে একটা খাম নিতে অস্বীকার করেছিল। বলেছিল সে চুপ ছিল বলে নিজেকে দোষী মনে করে। কিন্তু বদিদা চুপ করে রইল না। ও জানতো এই চুপ করাটার ভিতরে শব্দ আছে, আর সেই শব্দ একদিন চিৎকার হয়ে ফিরে আসে। সেদিন সন্ধ্যায় বদিদা আমাকে আর চঞ্চুকে নিয়ে গেল আমাদের পুরনো স্কুলের ল্যাবরেটরিতে, যেখানে সায়নের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পুরো স্কুল এখন তালাবন্ধ, কিন্তু বদিদার কাছে অনুমতি থাকার জোরে আমরা ভিতরে ঢুকলাম। মাঠ অন্ধকার, ল্যাব ঘরের জানলা অর্ধেক খোলা। বদিদা জানলার নিচে মাটিতে বসে কাগজে কলম দিয়ে কি সব আঁকছিল। তারপর বলল, পেয়াল, একবার যদি ধরে নিস সায়ন আত্মহত্যা করেনি, তাহলে ওর শরীরে কোনো স্ট্রাগলের চিহ্ন ছিল না কেন? আমি বললাম, ও যদি বিশ্বাস করত মৃত্যুই ওর শেষ সংখ্যা, তাহলে হয়তো নিজেকে ছেড়ে দিয়েছিল। ঠিক তাই, কিন্তু কাউকে বিশ্বাস করেছিল বলেই ও শান্ত ছিল। চঞ্চু ফিসফিস করে বলল, এই রিমি? আমরা রিমিকে ফোন করলাম। সে বলল তার কাছে একটা পুরনো ফোন আছে, যেটাতে সায়নের পাঠানো শেষ মেসেজ আছে, যেটা এতদিন ও প্লে করতে পারেনি কারণ ফোনের চার্জার ছিল না। বদিতা নির্দেশ দিল ওটা যেন এখনই আনে। রিমি এলো, কাপা হাতে ফোনটা বদিতার হাতে দিল। বসার ঘরে আমরা চারজন চুপচাপ বসে আছি। বদিদা মোবাইলটা চালু করে অডিও প্লেয়ার ওপেন করল। সায়নের কণ্ঠস্বর ভেসে উঠল, হে রিমি, আমি জানি তোরা সবাই আমায় ছেড়ে গেছিস, কিন্তু আমি তোকে আজও বিশ্বাস করি। আমি যা বলতে পারিনি তুই বলবি। আমি খুন হব, আত্মহত্যা নয়। আর যেই করুক সেটা তোকে বলা আছে আমার সূত্রে। পাই 3.1415, তারপরেও যে শেষ নেই। মেসেজটা কেঁপে কেঁপে শেষ হলো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সায়ন স্পষ্ট বলেছিল আমি খুন হব, আর সেই প্রমাণ রিমির কাছেই ছিল। বদিদা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রেমে, তুই তো সেই চিঠিটা ছিঁড়ে ফেলিসনি, তুই রেখেছিলি। তুই জানতিস, তুই জানিস। রিমির গলা কাঁপছিল। আমি ভয় পেয়েছিলাম। বদিদা বলল, ভয় পেয়েছিলে ঠিক, কিন্তু তার মানে এই নয় যে তুই দোষী। দোষী সেই যে সত্যি জানে, তাও চুপ করে থাকে না, বরং মিথ্যে চড়ায়। তুই শুধু সায়নকে ভালোবেসে গেছিলিস। রিমির চোখে জল। সে ধীরে বলল, সায়ন আমাকে বলেছিল সংখ্যা শেষ হয় না রিমি। তোর চোখে আমি দেখি তুই একদিন সব বলবি। আমরা সেদিন রাতেই ফিরে আসছিলাম। ছঞ্চু হঠাৎ ফোনে একটা মেল পায়। নো সেন্ডার, সাবজেক্ট 233 to 377, বডি। নেক্সট রিমি, ডান। নেক্সট তুমি, তুমি যে সব কিছু দেখেও নিজেকে নিরপেক্ষ ভাবো। তুমি যে কিনা গল্পের বাইরে থাকলেও ভিতরে ঢুকে গেছো। পিয়াল। আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। আমি তো শুধু লিখছি, বলছি, দেখছি, কিন্তু আমি কি কিছু জানি যেটা আমি বলিনি?
বুদ্ধিদা কাঁধে হাত রাখল। এবার তুই সত্যি চিন্তা কর, তুই শুধুই বর্ণনাকারী ছিলি, নাকি তোর ভিতরেও কোনো ভুল, কোনো অপরাধ, কোনো অস্বীকার লুকিয়ে আছে? আমি এই শব্দটা লিখতে গিয়েই হাত কাঁপছে আমার। আমি তো শুধু লিখে যাচ্ছিলাম, আমি তো শুধু বদিদার সঙ্গে ছিলাম। তাহলে এই SMS কেন? 233 377 নেক্সট তুমি পিয়াল। বেশ রাত, আমি আর চঞ্চু দুজনে বসে আছি বদিদার ঘরে। ঘর ভর্তি বই, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ আর অঙ্কের সূত্র। ঘড়ির কাঁটা যেন নড়ছে না। বদিদা বলল, তুই জানিস পিয়াল, আমি তোকে কখনো বন্ধু হিসেবে দেখিনি। আমি চমকে উঠলাম। আমি তোকে দেখেছি একজন স্বীকারোক্তিকারী হিসাবে। তুই সব ঘটনা দেখেছিস, তুই সব মুখ চিনিস। তুই আমার থেকে আগে বুঝিস কে সত্য বলছে আর কে চাপা দিচ্ছে। তাই তুই যদি নিজেকে দূরে রাখিস, সেটা হবে সবচেয়ে বড় মিথ্যে। আমি ধীরে বললাম, তুমি বলতে চাও আমিও দোষী? বদিদা কিছু বলল না, শুধু চুপ করে একটা সাদা কাগজ এগিয়ে দিল। আমার পুরনো লেখা, সায়ন। ওটা আমারই একটা লেখা। বহুদিন আগে আমি লিখেছিলাম স্কুল ম্যাগাজিনের জন্য, সায়নের মৃত্যুর 1 মাস পরে। আর লেখাটার শেষ লাইনে আমি লিখেছিলাম, ও কাঁদত কিন্তু মুখে হাসি রাখত। আমরা সবাই জানতাম, তবু কেউ বলতাম না কিছু, কারণ ওর কান্না আমাদের অস্বস্তিকর লাগত। আমি চুপ করে আছি। বদিদা বলল, তুই জানতিস সায়ন শুধু একটা নাম নয়, সে তোর কাছের মানুষ ছিল। তুই যদি একটা শব্দ লিখে সত্য বলতিস, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেত। আমি বললাম, তাহলে কি আমি পরবর্তী খুন? বদিদার চোখে ঝিলিক। না, তুই নিজে স্বীকার করেছিস, তাই তুই বাঁচবি। কারণ এই খুনি কাউকে খুন করে না কেবল বদলার জন্য। সে খুন করে যখন কেউ নিজেকে নিষ্পাপ সাজিয়ে রাখে। চঞ্চু বলল, এই তাহলে এই SMS গুলো কি পাঠাচ্ছে? কি এই 13, 21, 34 এইভাবে কেন যাচ্ছে? বদিদা এবার দাঁড়িয়ে গিয়ে বোর্ডে লিখল, ফিবোনাচ্চি সিরিজ 13, 21, 34, 55, 89, 144, 233, 377। এটা নিছক অঙ্ক নয়, এটা হচ্ছে অপরাধের আবেগিক বৃদ্ধি। প্রতিটি পরবর্তী সংখ্যা তার কারণ হয়েছে দুটি আগের সংখ্যার উপর ভিত্তি করে। মানে একটা পাপ একা আসে না, তা গড়ে ওঠে আগের দুটি অপরাধকে যোগ করে। আমি তাকিয়ে রইলাম, সব কিছু যেন খুলে যাচ্ছে সামনে। বধিদার বিশ্লেষণ, যারা চুপ থেকেছে তারা অপরাধী, যারা উস্কে দিয়েছে তারা অপরাধী, যারা শুধু দেখেছে তারাও অপরাধী। এই গল্পে প্রতিটি চরিত্র হলো সেই সংখ্যা, যে সংখ্যা নিজে একা দাঁড়ায় না, বরং আগে কি করেছিলাম তা নিয়ে সামনে এগোয়। চঞ্চু ফিসফিস করে বলল, এই তাহলে পরবর্তী সংখ্যা 377 কার? বধিতার গলা ঠান্ডা কিন্তু কাঁপা কাঁপা। এবার সেই আসবে যে ছিল একদম আড়ালে, কিন্তু সব জানতো, সব ক্লু রেখে গেছে, সব ফাঁদ বানিয়েছে খুনি। হঠাৎ মোবাইলে নতুন SMS, সেন্ডার আননোন নাম্বার, মেসেজ, I am 377 and my final number is not the end because Fibonacci never ends. Next clues wait, where everything started, school laboratory. রাত 10টা, আমরা আবার যাচ্ছি স্কুল ল্যাবরেটরিতে।
এই সেই জায়গা যেখানে সায়নের দেহ পাওয়া গিয়েছিল। এই সেই জায়গা যেখান থেকে SMS এসেছিল বদিদার ফোনে, নেক্সট ক্লু ওয়েটস ওয়্যার এভরিথিং স্টার্টেড, স্কুল ল্যাবরেটরি। গেটের তালা খুলেছে হেড স্যার নিজে, বদিদার পরিচিত মানুষ, আর বদিদার সম্মান জানেন। ভেতরে ঢোকার সময় বাতাস থমথমে, যেন প্রতিটি জানলার কাজ আমাদের দিকে তাকিয়ে আছে। ল্যাবের ভিতর ঢুকে বদিদা ধীরে ধীরে গেল সেই টেবিলটার কাছে, যার নিচে একসময় শাওনের ব্যাগ পড়েছিল। এবার সেখানে কিছু নেই, তবে মেঝেতে একটা মরচে ধরা টিনের ঢাকনাওয়ালা বাক্স চোখে পড়ল। চঞ্চু বলল, এইটা তো কখনো চোখে পড়েনি। বদিদা সেটা খুলে দেখল। ভেতরে পুরনো বই, জীর্ণ কাগজ আর একটা কালচে নীল ডায়েরি। প্রথম পাতা, আমি সায়ন, আমার মৃত্যু কেবল একটা সংখ্যা নয়। আমি মরে যাব, কিন্তু আমি বেঁচে থাকব। যারা মিথ্যে বলেছে, যারা চুপ থেকেছে, তাদের মাঝে আমার ফেরা হবেই। পরের পাতাগুলিতে প্রতিটা নামের পাশে সংখ্যা, নাম, সংখ্যা, মন্তব্য। অনিন্দ 21, মিথ্যে রটনা সৌরভ 34, অসম্মান ত্রিনা 55, নীরবতা রিমি 89, বিশ্বাসভঙ্গ চঞ্চু 144, নীরব সাথী পিয়ার 233, চোখে দেখা মুখে না বলা 377, সব জানে তবু নির্দেশ দেয়। চঞ্চু হতভম্ব, কি নামটা নেই, শুধু চিহ্নিত, সব জানে নির্দেশ দেয়। বদিদার চোখ বন্ধ করে বলল, কোনে? ডায়েরির শেষ পাতায় লেখা 377 আমার শেষ সংখ্যা নয়, কারণ ফিবোনাচ্চি থামে না, বাড়ে। কিন্তু একদিন কেউ আসবে যে সংখ্যা নয়, সত্যি বলবে, বোধিসত্ত্ব। বধিদা ধীরে বলল, এক্ষুনি জানতো আমি থাকবো, ওর প্ল্যানেই আমি ছিলাম, ওর প্রয়োজনেই আমি এসেছি। কিন্তু ও ভেবেছে আমি শুধু সংখ্যা বুঝি। আমি ভুল প্রমাণ করব, কারণ আমি মানুষকে পড়ি। সঞ্চুর ফোনে আবার একটা নো কলার আইডি মেসেজ আসে, ওয়েল ডান। এখন শেষ প্রশ্ন, যদি সব জানো তবে খুনি কে? পড়ে চুপচাপ হয়ে গেলাম আমরা। সঞ্চু মুখ তুলে জিজ্ঞাসা করলো, বদিদা, সত্যি কি তুমি জানো কে করছে এসব? বদিদা বলল, হ্যাঁ, এবং আমি শুধু জানি না, আমি প্রমাণ নিয়ে দাঁড়াবো খুব শীঘ্রই। সেদিন দুপুরবেলা ল্যাবরেটরির ঘরে দাঁড়িয়ে আছি, চঞ্চু, রিমি আর বোধিসত্ত্বদা, যার মুখে ছিল সেই বহু প্রতীক্ষিত সত্যের ছায়া। সে বলল, এখন সময় হয়েছে সব মুখোশ খুলে ফেলার। সংখ্যাগুলো আর ছায়া নয়, এবার ওরা সত্যি কথা বলবে। আমাদের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামল। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমাদের বদিদা বলতে শুরু করলো, এই গল্পটা খুনের নয়, এটা ছিল মানসিক প্রতিশোধের পরিকল্পনা। সায়ন নিজে খুন হয়নি, সে নিজের জীবনের ইতি টেনেছিল, কিন্তু তাকে সেই জায়গায় ঠেলে দিয়েছিল আমাদের কিছু বন্ধুরা আর একজন শিক্ষক, অরিন্দম লাহা। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। হ্যাঁ, আবার বুদ্ধিদা বলতে লাগলো, অঙ্কের শিক্ষক অরিন্দম ওকে বোঝাতো, তোর কষ্টগুলো সংখ্যায় বোঝা যায়, তোর যন্ত্রণাকে আমি থিওরিতে বসাতে চাই। সে চাইতো এমন একটা গাণিতিক মডেল বানাতে যেখানে মানুষ ভুল করলে একটা মেন্টাল কাউন্ট বাড়বে, ঠিক যেমন ফিবোনাচ্চি সিরিজে হয়। প্রত্যেকটা সংখ্যা একটা মানুষের অপরাধের স্তর। 13 সায়ন নিজে, 21 অনিন্দ, সে সায়নের বিরুদ্ধে মিথ্যে বলেছিল, 34
সৌরভ, সে পোস্টার ছড়িয়েছিল 55 তৃণা, যার নীরবতা বিশ্বাসঘাতকতার মতো ছিল। 89 রিমি, সায়নের কথা জেনেও পাশে না দাঁড়ানো। 144 চঞ্চু, যে সব জেনে চুপ ছিল। 233 পেয়াল, যার চোখে অনেক কিছু ধরা পড়েছিল, কিন্তু সে শুধু লেখার সাহস করেছে, মুখে কিছু বলেনি। আর 377 অরিন্দম লাহা, এই খেলার নির্মাতা। অরিন্দম নিজে হাতে কাউকে খুন করেনি, কিন্তু অনিন্দর ফোনে SMS পাঠিয়ে লিখেছিল, তুই 21, তুই মিথ্যে বলেছিস, এবার সিরিজে তোর পালা। অনিন্দ সেই চাপে অপরাধবোধ, ভয় আর অপমানের চাপে নিজেকে শেষ করে দেয়। এটা মানসিক প্ররোচনা, যেটা আইনত অপরাধ, শাস্তিযোগ্য খুনের চেষ্টা সমান। সায়নের মোবাইল থেকে পাওয়া ডায়েরি ও অডিও রেকর্ডিং অনুযায়ী, স্যার, আমি যদি না থাকি তাহলে সংখ্যাগুলো বলো বাকিদের, যেন ওরা বোঝে আমি শুধু বলছিলাম না। আর অরিন্দমের কম্পিউটার থেকে মেলে একটা পুরো প্রজেক্ট ফাইল, দ্য ম্যাথ অফ রিমোর্স, ইমোশনাল সিকোয়েন্স অ্যান্ড হিউম্যান ব্রেকডাউন, যেখানে সায়নের জীবনকে সে একটা গাণিতিক মডেলে রূপান্তরিত করেছিল। সঞ্চু ফিস ফিস করে জিজ্ঞেস করল, আর এই সৌরভ, তৃণা? বথিতা এবার শান্ত গলায় জানালো, অনিন্দর মৃত্যুর পর সৌরভের বাড়ি থেকে তাকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয়। স্কুল থেকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়, কিন্তু ওর পরিবার চেষ্টা করেছে তাকে আবার মানুষ করতে। আর তৃণা নিজের উপর অপরাধবোধ ভেঙে পড়েছিল, একবার আত্মহত্যার চেষ্টা করে, তবে বেঁচে যায়। এখন ওর পরিবার শহর ছেড়ে দিয়েছে, ও নিখুঁত নীরবতার শাস্তি পেয়ে গেছে। একাকিত্ব আর অপরাধবোধ। অরিন্দম ধরা পড়ে, ওর বিরুদ্ধে মানসিক শোষণ, আত্মহত্যা প্ররোচনা ও ছাত্রদের ব্যক্তিগত তথ্য দিয়ে গবেষণা চালানোর অভিযোগ আনা হয়। তার প্রজেক্ট ফাইলে আরেক ছাত্রের নাম ছিল, অর্থাৎ ও এই খেলা চালিয়ে যেতে চাইছিল। হ্যাঁ, আমি জানি আমি কিছু বলিনি, শুধু লিখেছি। কিন্তু আজ যখন দেখি সংখ্যাগুলো পেরিয়ে মানুষের মুখ দেখা যায়, তখন বুঝি গণিত ভুল করে না, কিন্তু যারা মানুষকে সংখ্যায় পরিণত করে তারা করে। আর সেই ভুলের শাস্তি গাণিতিক প্রতিশোধ নয়, বরং আত্মদহনের আগুন। শেষে বধিদার স্বগতোক্তি, এই কেসের শেষে আমি একটা জিনিস শিখলাম, খুন শুধু ছুরি দিয়ে হয় না, চুপ করে থেকেও মানুষ খুন হয়ে যেতে পারে। আর যারা চুপ করিয়ে রাখে তারা খুনের চেয়ে কম নয়।